প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? তোমাদের সাথে আজকে আমার দেখা হচ্ছে অণুজীবের ম্যালেরিয়া টপিকসের দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে আমরা কি পড়েছিলাম? প্রথম পর্বে আমরা পড়েছিলাম ম্যালেরিয়ার ইতিহাস পাতিহাস যা যা আছে, তাই না? যে ম্যালেরিয়াটা আসলে কিভাবে হয়, এটা কিভাবে ছড়ায়, কোন বিজ্ঞানী এই সম্পর্কে আসলে কি বলেছে, মানে কি তথ্য আমরা পাইলাম ম্যালেরিয়া সম্পর্কে, এটাই তো আমার আলোচনার বিষয়বস্তু ছিল, তাই না? তো এখন আমি পড়ব হচ্ছে ম্যালেরিয়ার আরেকটু বিস্তারিত পড়ব। আচ্ছা, ম্যালেরিয়ার যে পরজীবী, সব পরজীবী কি মানবদেহে রোগ সৃষ্টি করে? সব পরজীবী তো মানবদেহে রোগ সৃষ্টি করে না। তাহলে দেখো, প্লাজমোডিয়ামের গণের কয়টা প্রজাতি আছে? প্লাজমোডিয়াম গণের 60টা প্রজাতি আছে, যা ম্যালেরিয়া পরজীবী নামে পরিচিত। আমরা তো শ্রেণীবিন্যাস পড়ছিলাম, শ্রেণীবিন্যাসে 7টা ধাপ ছিল না ভাইয়া? জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তো ম্যালেরিয়ার যে গণ, সেই গণের নাম কি? প্লাজমোডিয়াম। আমি পূর্ববর্তী লেকচারে তোমাদেরকে বলেছিলাম যে গণ বা প্লাজমোডিয়াম কাকে বলে। কোনো প্রাণী কোষে যদি অনেক নিউক্লিয়াস থাকে, মানে কোনো প্রাণী কোষে যদি বহু নিউক্লিয়াস থাকে, তাহলে তাকে আমরা কি বলতে পারি বলো? কোনো প্রাণী কোষে যদি বহু নিউক্লিয়াস থাকে, সেই দশাটার নাম হচ্ছে সাইজন্ট, আর ওই প্রাণী কোষকে বলে প্লাজমোডিয়াম। তাহলে ম্যালেরিয়া পরজীবীতে তো সাইজন্ট বা বহু নিউক্লিয়াস দেখা যায়, তাই তো? তাহলে এইটাকে আমরা বলবো প্লাজমোডিয়াম গণের 60টা প্রজাতি মেরুদণ্ডী প্রাণীতে রোগ সৃষ্টি করে। এর মধ্যে সবগুলা কিন্তু মানুষের রোগ সৃষ্টি করে না। মানুষের রোগ সৃষ্টি করে কয়টা জানো? মানুষের রোগ সৃষ্টি করে 4টা প্রজাতি অনলি, মানে মাত্র 4টা প্রজাতি মানবদেহে রোগ সৃষ্টি করে। ক্লিয়ার? আচ্ছা, ম্যালেরিয়ার ক্লাসিফিকেশনটা আমাদের একটু দেখে রাখলে ভালো হয়। এইচএসসি পরীক্ষার জন্য এটা অতটা গুরুত্বপূর্ণ না, বাট অ্যাডমিশনেও খুব যা আসে ব্যাপারটা তাও না, বাট তারপরেও একটা সেফ জোনে থাকতে চাইলে তুমি একটু শ্রেণীবিন্যাসটা পড়তে পারো। যেমন কিংডম প্রোটিস্টা, সাব কিংডম প্রোটোজোয়া। আর ল্যাবেরন কি বলছিল বলো তো? এটা একটা কি প্রোটোজোয়া সংক্রান্ত রোগ, তাই তো? এটা একটা কি রোগ? প্রোটোজোয়া সংক্রান্ত। যে প্রোটোজোয়াকে প্যাথোজেনিক এজেন্ট রূপে দায়ী করলো, ব্যাপারটা এরকম। আচ্ছা, তাহলে আমরা একটু এদিকে কিছু ছবি আছে, এই ছবিগুলোর ব্যাখ্যা আমরা পরে পড়বো নাকি? এগুলো তো ওই যে তোমাদের আবুল হাসান স্যারের বই। আচ্ছা ঠিক আছে, এগুলো আমরা সব পড়বো। তো আমি চাই তোমরা আমার সাথেই থাকো। আচ্ছা, এইখানে একটা জিনিস একটু খেয়াল করো যে প্লাজমোডিয়ামের অনেকগুলা তোমার কি আছে দেখো, পরজীবী আছে। যে কয়টা পরজীবী বলো তো? মূলত 4টা পরজীবী মানবদেহে রোগ সৃষ্টি করে। এই 4টার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, প্লাজমোডিয়াম ওভ্যালি, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। এইখান থেকে আমার মেইনলি কি পড়তে হয় জানো? এইখান থেকে আমার মেইনলি পড়তে হবে পরজীবীর নাম, রোগের নাম আর জ্বরের প্রকৃতি। তাহলে কয়টা জিনিস পড়তে হবে? 4টা জিনিস পড়তে হবে। একটা হচ্ছে পরজীবীর নাম, রোগের নাম, জ্বরের প্রকৃতি। আরেকটা জিনিস পড়তে হবে, কি বলতে পারবো ভাইরা? আরেকটা জিনিস পড়তে হবে সুপ্তিকাল, অর্থাৎ পরজীবীটা আমার দেহে প্রবেশ করার পর কত সময় পর সে তার লক্ষণ প্রকাশ করবে আমার দেহে। তাহলে 4টা জিনিস পড়তে হবে। 1, পরজীবীর নাম, রোগের নাম, জ্বরের প্রকৃতি, মানে কত সময় পর পর জ্বর আসে। যেহেতু এটা একটা অনুপম পর্যাবৃত্ত জ্বর, অর্থাৎ এটা পর্যায়ভিত্তিকভাবে আসবে। কোনো জ্বর 48 ঘন্টা পর, কোনো জ্বর 72 ঘন্টা পর, কোনো জ্বর তার থেকেও একটু আগে পরে থাকে। মানে কোন জ্বর কতক্ষণ পর পর আসতে পারে ওইটা পড়তে হবে। আর তারপর দেখো, এই যে রোগের নাম, আমরা বাংলায় বলি ম্যালেরিয়া। তো এখন তুমি একটা সায়েন্সের স্টুডেন্ট, কিছুদিন পর তুমি ডাক্তার হবা, তুমি দেখা গেছে বোটানিস্ট হবা, তুমি জিওলজিস্ট হবা, তুমি রিসার্চ করবা, তুমি এগ্রিভার্সিটিতে চলে যাবা। তখন তো তোমাকে তোমার যদি বেসিক থাকে সেই গ্রামের চাচাতো ভাইয়ের মতো যে ম্যালেরিয়া হয়, হিট স্ট্রোক করে মরে গেছে, এরকম যদি মনে করো যে নর্মাল কথাবার্তা থাকে, দেখবো অনেকে বলে হার্ট স্ট্রোক করে মরে গেছে। হার্ট স্ট্রোক কি করা সম্ভব? হার্ট হচ্ছে বুকে, আর স্ট্রোক হয় কোথায়? মাথায়। তো হার্ট স্ট্রোক করা সম্ভব না। তো আমাদেরকে একটু বিস্তারিত জানতে হবে। তো সেক্ষেত্রে এই যে ম্যালেরিয়ার যে ব্যাপারটা, এই ম্যালেরিয়া আসলে অনেকটা টাইপ আছে। যেমন এক ধরনের ম্যালেরিয়ার নাম হচ্ছে তোমার ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, একটার নাম হচ্ছে মাইল্ড ম্যালেরিয়া, একটার নাম হচ্ছে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, আর একটার নাম হচ্ছে কোয়াট্রান ম্যালেরিয়া। কি নাম? কোয়াট্রান ম্যালেরিয়া। তাহলে এখন দেখো, তারপরে কোনোটায় 36 থেকে 48 ঘন্টা পর পর, 48 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা।
আচ্ছা, তো মোটামুটি আমরা এই জিনিসটা এখন একটা নেমোনিক্সের মাধ্যমে দেখি তোমাদেরকে পড়ানো যায় কি না। আর দেখো সবগুলার নামের আগেই তো ভাইয়া প্লাজমোডিয়াম আছে, তাহলে প্লাজমোডিয়ামটা আমার মুখস্থ করার কিছু নাই, সবগুলাই প্লাজমোডিয়াম। দেখো ফ্যালসিফেরাম, ওভ্যালি, ভাইভ্যাক্স, ম্যালেরিয়া, এই চারটার নাম কি তোমার একটু কষ্ট করে মনে রাখা যায়? আমার সাথে সাথে তোমরা একবার বইলো একটু, যেহেতু অনলাইন আমি সামনে দেখতে পারতেছি না, যখন তোমাদের লাইভে দেখা হবে তখন ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে পড়া ধরবো। আচ্ছা, তাহলে এখানে কি আছে? ফ্যালসিফেরাম, ওভ্যালি, ভাইভ্যাক্স, আর কি বলতো ভাইয়া? ম্যালেরিয়া। তো এখন আমরা একটু আসো বোর্ডের মাধ্যমে একটু পড়ার ট্রাই করি। সেই মনে করো প্রাচীনকালের বোর্ডে চলে গেলাম, ব্ল্যাক বোর্ডে, নাকি? ব্ল্যাক বোর্ডের সাথে তোমরা পরিচিত না? স্কুল জীবনে তোমরা ব্ল্যাক বোর্ডে অনেক পড়াশোনা করছো। আচ্ছা, তো এখন আমরা একটু এই ব্ল্যাক বোর্ডের মাধ্যমে পড়ার চেষ্টা করব। তো এখন দেখো, তোমরা কি সবাই ভূত এফএম এর নাম শুনছো? BHOOTFM, ভূত এফএম। ভূত এফএম এর নাম মনে হয় সবাই শুনছো, ওই যে রেডিওতে হইতো না, ভূতের গল্প বলতো। তো এই ভূত এফএম দিয়ে আমি জিনিসটাকে মনে রাখবো। তাহলে দিব ভি, তারপর VH, এই যে OOTFM। তাহলে আমি কি দিয়ে মনে রাখলাম বলো তো? ভূত এফএম। যদিও ওই ভূত এফএম ছিল কি BHOOTFM। এখন যেহেতু আমার ভি দরকার, কেন ভি দরকার বলো তো? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আছে। প্লাজমোডিয়াম কি আছে? ভাইভ্যাক্স। তো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের জন্য ধরো এইটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম কি? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। তারপরে এইটার নাম কি বলো? প্লাজমোডিয়াম ওভ্যালি। তারপরে এইটার নাম কি হবে? প্লাজমোডিয়াম ধরো ফ্যালসিপেরাম। এগুলো তো সব বইতে আছে, তোমার বানান নিয়ে তো চিন্তা নাই, নাকি? আর প্লাজমোডিয়াম কি? ম্যালেরিয়া। তার মানে দেখো, আমার যে এই ভূত এফএম মানে আসলে হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভ্যালি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। এখন আমার এইখান থেকে পড়তে হবে কোন জ্বরটা কত দিন পর পর আসে আর কোন জ্বরের সুপ্তিকাল কত। সুপ্তিকাল মানে বুঝো যে জীবাণুটা আমার দেহে প্রবেশের কত সময় পর রোগ সৃষ্টি করবে না, বা কতদিন এটা ভালো থাকবে। তা আমরা একটু বলবো প্লাজমোডিয়াম ভিভ্যাক্স 12 থেকে 20, প্লাজমোডিয়াম ওভ্যালি 11 থেকে 16, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম 8 থেকে 15, আর প্লাজমোডিয়াম ম্যালেরিয়া 18 থেকে 40। এখন বলতে পারো ভাই এটা কি নেমোনিক্স হইলো? এটা তো কোনো নেমোনিক্স না, এটা তো জাস্ট আপনি এটা সংখ্যা লিখলেন। তো আসো এই সংখ্যাটা আমরা বারংবার বলার মাধ্যমে এটাকে মনে রাখবো। তা আমি এটা ঢেকে দিলাম বোর্ড, তোমরা দেখতে পারতেছো না। আচ্ছা, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। দেখো ভ মানে বতে কি? বাসা, বাসাতে 12। আমাদের বইতে দেখবা যে ব যেখানেই থাকে সেখানেই 12 টাইপ একটা ব্যাপার থাকে। যেমন প্রাকৃতিক গ্যাসের 12 ভাগ বাসা বাড়িতে ব্যবহার হয়। তারপর ওই যে বাসার যে মাছি বা গৃহ মাছি, এর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 12। তো যেখানেই দেখা যায় ভ থাকে সেখানেই 12 আসে, তাই না? যেখানেই ভ থাকে সেখানেই 12 আসে। যেমন ভালোবাসা বাসি থেকেই তো 12টা বাজার শুরু হয়, তাই না? তো মনে রাখবা যেখানে ভ থাকে সেখানে 12 থাকে, কারণ ভ মানে বতে 12। তাহলে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কত? 12 থেকে 20। তাহলে আমার সাথে সাথে একটু বলো 12 থেকে 20, 11 থেকে 16, 8 থেকে 15, 18 থেকে 40। তুমি যদি এটাকে 3-4 বার একটু প্র্যাকটিস করো দেখবা তোমার মনে আসবে। আরেকবার বলো 12 থেকে 20, 11 থেকে 16, 8 থেকে 15, 18 থেকে 40। 12 থেকে 20, 11 থেকে 16, 8 থেকে 15, 18 থেকে 40। ভূত এফএম, ভূত এফএম। তাহলে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের সুপ্তিকাল কত? 12 থেকে 20 দিন। প্লাজমোডিয়াম ওভ্যালির কত? 11 থেকে 16 দিন। প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম কত? 8 থেকে 15 দিন। প্লাজমোডিয়াম ম্যালেরিয়া কত? 18 থেকে 40 দিন। এখন আসে কত ঘন্টা পর পর জ্বর আসে? এইখানে লিখে রাখবা 48 ঘন্টা, এইখানেও 48 ঘন্টা, আর এইখানে লিখবা 36 থেকে 48, আর এইখানে লিখবা 72। মানে দেখো জ্বরের ডিউরেশনটা মোটামুটি বাড়তেছে না তোমার? দেখো এই যে 48, 48, 36 থেকে 48, 72।
তাহলে আমরা মনে রাখবো 48 48 36 থেকে 48 72, মোটামুটি তুমি এভাবে মনে রাখতে পারো। এইবার আসো আমরা যদি একটু তোমার একটা গল্প দিয়ে যদি পড়ি, যে দেখবা যে তোমাদের আম্মুদের ক্ষেত্রে দেখবা যে তোমরা যাদেরকে পাশের বাসার আন্টি বলো, এরকম কিছু পাশের বাসার আন্টি আছে না, আছে কি না? তো এই আন্টিদের কাজ কি বলো তো? সমালোচনা করা, তাই না? যে তুমি পাশের বাসার আন্টিকে কেন ভয় পাও? ধরো তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে বা এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, তুমি আতঙ্কে থাকো যে রেজাল্ট যদি খারাপ হয় তো পাশের বাসার আন্টি তো আছে। তো এই পাশের বাসার আন্টিদের আসলে ভয়টা, সমস্যাটা কোথায়? তারা আসলে কি করে? সমালোচনা করে। খেয়াল করে দেখবা দুইজন ভাবি, ভাবি মানে কি, তোমরা যাদেরকে আন্টি বলো তোমাদের আম্মুরা তাদেরকে কি বলে? ভাবি বলে। তো ভাবির ক্ষেত্রে খেয়াল করবা দুইটা ভাবি যখন একসাথে থাকে তখন তাদের কাজ কি? তৃতীয় কোনো ভাবিকে নিয়ে আলোচনা করা। কথাটা কি সত্য কিনা বলো? মানে দুইটা ভাবি যখন একসাথে গল্প করে তখন তাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তৃতীয় কোনো ভাবি। দুই ভাবির আলোচনার বিষয়বস্তু তৃতীয় কোনো ভাবি। এখন তৃতীয় কোনো ভাবির ভালো দিক নিয়ে কি তারা নিজেদের মধ্যে আলোচনা করে, না কোন দিকটা খারাপ, কার ছেলে মেয়ে পড়াশোনা করে, কার ছেলে মেয়ে পড়াশোনা করে না, কার টাকা পয়সা আছে, কার টাকা নাই, কার বাসায় কি আছে, কার বাসায় কি নাই, মানে নেগেটিভ জিনিসগুলো নিয়ে আলোচনা করে। তো এইখানে আমরা এই গল্পটা দিয়ে একটা নেমোনিক্স মনে রাখতে পারি। নেমোনিক্সটা কীরকম দেখো, এইখানে বলবো ও মা, কি বলবো? ও মা। এখন যেই ভাবিকে নিয়ে আমরা গল্প করব সেই ভাবির নাম হচ্ছে বিনু ভাবি। সেই ভাবির নাম কি বলো ভাইয়া? বিনু ভাবি। তো দেখবা আন্টিরা কথা বলার সময় বা মহিলারা কথা বলার সময় বলে না ও মা, ও বাবা, এরকম একটা বলে না? তো এভাবে বলবা ও মা বিনু ভাবির কি ফ্যামিলি বলো তো? বিনু ভাবির মাকাল ফ্যামিলি। বিনু ভাবির কি ফ্যামিলি বলো তো? ও মা বিনু ভাবির মাকাল ফ্যামিলি। তাহলে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে বিনু ভাবির কি ফ্যামিলি? মাকাল ফ্যামিলি। এটা একটু মুছে দেই তাহলে তোমাদের। আচ্ছা, মোটামুটি এটা মুছে দিলাম, তাহলে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা কি পড়লাম? বিনু ভাবির কি ফ্যামিলি বলো তো? বিনু ভাবির মাকাল ফ্যামিলি। তাহলে এই যে ও মা, ও মা বিনু ভাবির কি ফ্যামিলি? মাকাল ফ্যামিলি। আর দেখো তাহলে এখানে দেখো ওতে কি হবে বলো তো? প্লাজমোডিয়াম ওভ্যালি। প্লাজমোডিয়াম কি? ওভ্যালি। তারপরে ভাবিতে কি বলো তো? ভাবিতে হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। তারপর আছে মাকাল। এই মাতে কি বলো তো? মাতে হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। আর ফ্যামিলির ফ্যাতে কি বলো তো? ফ্যাতে হচ্ছে ফ্যালসিপেরাম। তার মানে আমরা যে তোমার একটু আগে পড়লাম যে ভূত এফএম এর মধ্যে পড়ছিলাম না যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভ্যালি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। তো এই চারটা নামে কি চলে আসছে না? ও মা বিনু ভাবির মাকাল ফ্যামিলি আসছে কি না? ও মা বিনু ভাবির কি ফ্যামিলি? মাকাল ফ্যামিলি। তো ওতে কি হবে? প্লাজমোডিয়াম ওভ্যালি। এই প্লাজমোডিয়াম ওভ্যালি দিয়ে মা হবে। এই মা মানে কি বুঝো? মাতে হচ্ছে মাইল্ড। মাতে কি? মাতে হচ্ছে মাইল্ড। মাইল্ড মানে কি? মাইল্ড মানে মৃদু। তাহলে মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া। কি নাম হবে ভাইয়া বলো? মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া। তারপরে বিনু ভাবি, কি নাম? বিনু ভাবি। বিনুতে কি হবে বলো তো? বিনুতে হবে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। বিনুতে কি হবে? বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। এইবার আসো কাল। কালতে কি বলো তো? কালতে হচ্ছে কোয়ার্ট্রান ম্যালেরিয়া। কালতে কি হবে? কালতে হবে কোয়ার্ট্রান ম্যালেরিয়া। আর মিলিতে কি বলো তো? মিলিতে হচ্ছে ম্যালিগনেন্ট। তার মানে ওমা বিনু ভাবির মাকাল ফ্যামিলি। মানে মাকাল ফ্যামিলি মানে বুঝো তো যেই ফ্যামিলিটা বাইরে থেকে দেখতে খুব সুন্দর কিন্তু ভিতরে কোনো ঝামেলা আছে কোনো একটা, এইটা তো মাকাল ফ্যামিলি বলা হয়। আচ্ছা, তো ওমা বিনু ভাবির মাকাল ফ্যামিলি অর্থ প্লাজমোডিয়াম ওভালি দিয়ে যে ম্যালেরিয়াটা হবে তার নাম হচ্ছে মাইল্ড বা মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া। বিনু ভাবি, বিনুতে কি? বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া হবে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স দিয়ে। মাকাল, মাকালতে কি? প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার কারণে হবে কোয়ার্ট্রান ম্যালেরিয়া। আর প্লাজমোডিয়াম ফ্যালসিফেরামের কারণে হবে কি? ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়া। কথাটা কি বোঝা গেল? তো মোটামুটি তুমি পারবা। এখন দেখো
আমরা যে আমাদের যে বই ছিল, আমাদের বইতে দেখো তো এই জিনিসগুলো আমরা পাইছি কিনা। এই দেখো ও মা, তাহলে ওতে ছিল কি বলতো ভাইয়া, ওতে ছিল প্লাজমোডিয়াম ওভ্যালি ছিল। ওতে কি ছিল? প্লাজমোডিয়াম ওভ্যালি ছিল। প্লাজমোডিয়াম ওভ্যালির কারণে ছিল ও মা। আমরা পড়ছিলাম কি ও মা, তাহলে এরকম পড়ছিলাম না, এইখানে যদি লিখে দেই ও মা, তার মানে কি প্লাজমোডিয়াম ওভ্যালির কারণে হয় মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া। তারপরে আমরা পড়ছিলাম না বিনু ভাবি, যদি এইখানে যদি লিখি এই যে বিনু ভাবি, বিনু কি ছিল? বিনু ভাবি। এই ভাবিতে কি ভাইব্যাক্স, আর বিনুতে কি বলতো? বিনুতে হচ্ছে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। বিনুতে কি ছিল? বিনাইন টার্সিয়ার ম্যালেরিয়া। তারপরে বললাম না মাকাল, মাকাল মাতে এই যে দেখো মা, এটা হচ্ছে কাল, তাহলে কি ফ্যামিলি? মাকাল ফ্যামিলি। তাহলে বিনু ভাবির কি ফ্যামিলি? মাকাল ফ্যামিলি। মাতে কি প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, আর কালতে কি কোয়াট্রান ম্যালেরিয়া। আচ্ছা, বিনু ভাবির মাকাল ফ্যামিলি, ফয়াকারে যে ফ্যামিলি, তাহলে ফ্যাতে কি বলতো? ফ্যাতে হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, আর মিলিতে কি? মিলিতে হচ্ছে ম্যালিগনেন্ট ম্যালেরিয়া বা ম্যালিগনেন্ট ম্যালেরিয়া। ক্লিয়ার? তাহলে প্রথমে আমরা কি পড়ছিলাম আরেকবার যদি একটু রিচেক দেই। প্লাজমোডিয়াম এর 4টা প্রজাতি মানবদেহে রোগ সৃষ্টি করে। সে 4টা প্রজাতি যেহেতু রোগ সৃষ্টি করে তাহলে খারাপ, তাহলে ভূত এফএম। তাহলে ভূত এফএম মানে কি? BHOOTFM, তাহলে VOFM। ভিতে প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, ওতে প্লাজমোডিয়াম ওভ্যালি, এফতে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, এমতে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। তারপরে আমি কি বললাম যে সুপ্তিকাল কতদিন, মানে আমার দেহে ম্যালেরিয়া পরজীবী প্রবেশের সাথে সাথেই তো আমি রোগে আক্রান্ত হব না। প্লাজমোডিয়াম ভিভ্যাক্সের ছিল 12 থেকে 20 দিন, তখন ওই ভূত এফএমটা পড়বো আর বলবো 12 থেকে 20, 11 থেকে 16, 8 থেকে 15, 18 থেকে 40। জ্বর কতক্ষণ পর পর আসে? 48, 48, 36 থেকে 48, 72। সবই তো মানে 48 থেকে 72 ঘন্টা তো আমরা পড়ছি, আগেও ক্লাসেও পড়লাম। তো এইখানে জাস্ট একটু পিকিউলার মনে রাখতে হয় 36 থেকে 72। ক্লিয়ার? তো মোটামুটি আমার এই সাইড ক্লিয়ার, জ্বরের প্রকৃতি ক্লিয়ার। ঠিক আছে, জ্বরের প্রকৃতি ক্লিয়ার, রোগের নাম ক্লিয়ার, পরজীবীর নাম ক্লিয়ার। কথা কি বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি একটু সামনের দিকে আগাই নাকি? আচ্ছা, এইবার দেখো ম্যালেরিয়া কি। ম্যালেরিয়া হচ্ছে অ্যানোফিলিস মশকি বাহিত এক ধরনের জ্বর। ম্যালেরিয়া কি বলতো? ম্যালেরিয়া হচ্ছে অ্যানোফিলিস মশকি বাহিত, মশকি বাহিত, পুরুষ মশা নয়। তাহলে এই শব্দটা আমি একটু তোমাকে বুঝাই, ভালো করে বোঝো। মশকি কেন আমাকে কামড় দেয়, মশা কেন কামড় দেয় না? আচ্ছা, মশকি বলতে বোঝানো হচ্ছে কি ফিমেল মানে স্ত্রী মশা, আর মেল যে মশা বা পুরুষ যে মশা সেটা মানুষকে কামড় দেয় না। আচ্ছা, মশকি যে আমাদেরকে কামড় দেয়, মশকি আমার দেহ থেকে আসলে কি চায়, কেন সে আমাকে কামড়ায়? মশকি আমার দেহ থেকে প্রথম যেটা চায় সেটা হচ্ছে তাপমাত্রা, টেম্পারেচার। কি চায়? টেম্পারেচার। তারপর সে একটা লৌহ চায়, তারপর সে একটা অ্যামিনো অ্যাসিড চায়। এই জিনিসগুলা মশকি আমার দেহ থেকে চায়। এখন মশকি আমার দেহ থেকে এই জিনিসগুলা নিল, যখন মশকি আমার দেহ থেকে এই জিনিসগুলা নিয়ে যাবে তখন তো তার কিছু দিতে মন চায়। কারণ আমাদের মনে করো তোমার কাছ থেকে আমি কিছু নিলাম, তা তোমাকে আমি কিছু দিব না? তো মশকি তোমার কাছ থেকে ফাও ফাও নিতে চায় না, মশকি তোমার কাছে চায় সে তোমার থেকে কিছু নিবে, যাওয়ার সময় তোমাকে কিছু দিয়ে যাবে। তো কিছু কিছু মশকির যে লালা গ্রন্থি, এই লালা গ্রন্থিতে স্পোরোজয়েট থাকে। এখন তোমাদের আমি একটু পরে বুঝাচ্ছি স্পোরোজয়েটটা কি। তো যে মশকিগুলোর লালা গ্রন্থিতে স্পোরোজয়েট থাকে সে যখন তোমাকে কামড়াবে, কামড়ানোর সময় সে তোমার দেহ থেকে কী নেবে? টেম্পারেচার নিবে, লৌহ নিবে, অ্যামিনো অ্যাসিড নিবে, এবং যাওয়ার সময় তার লালা গ্রন্থিতে যদি স্পোরোজয়েট থাকে সেই স্পোরোজয়েটটা তোমাকে দিয়ে যাবে। ব্যাপারটা বুঝছো? কেন স্পোরোজয়েট দিল এইটা আমরা একটু ওই যে যৌন জনন আর অযৌন জনন যখন পড়াবো তখন আমি তোমাকে ক্লিয়ার করব। আচ্ছা, এই দেখো
প্রোটিস্টা জগতের প্রোটোজোয়ার এই যে প্লাজমোডিয়ামে 60টি প্রজাতি ম্যালেরিয়া, এই লোহিত রক্তকণিকা ধ্বংস হয়, তারপর রক্ত স্বল্পতা হয়, তারপর রোগীর মৃত্যু হতে পারে, নির্দিষ্ট সময় পর পর কাঁপুনি সহ জ্বর আসে, নির্দিষ্ট সময় পর পর যে কাঁপুনি সহ জ্বর আসে এটা ম্যালেরিয়ার লক্ষণ। এটা তো মোটামুটি আমরা সবাই জানি, তাই না? বাংলাদেশে ম্যালেরিয়ার ভেক্টর কি বলতো? ভেক্টর হচ্ছে তোমার স্ত্রী অ্যানোফিলিস গণভুক্ত মশকি। দেখো তো ম্যালেরিয়া আবিষ্কারের সংক্ষিপ্ত ইতিহাস, এটা তোমাকে আমি পূর্ববর্তী লেকচারে পড়াই ফেলছি না? তাহলে ম্যালেরিয়া আবিষ্কারের সংক্ষিপ্ত ইতিহাস আমাদের পড়া আছে, বাসস্থান পড়া আছে, ম্যালেরিয়ার লক্ষণ পড়া আছে, মোটামুটি এইগুলা পড়া আছে। এইবার ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রগুলা দেখো। দেখো কোনো জীবের জন্ম অবস্থা থেকে শুরু করে কোনো জীবের জন্ম অবস্থান থেকে শুরু করে ধীরে ধীরে তার বৃদ্ধি, তার বিকাশ, তার জনন ইত্যাদি পর্যায়ে অতিক্রম করে আবার পুনর্জন্ম দেওয়ার চক্রীয় ধারাকে বলা হয় কি? জীবন চক্র। মানে একটা প্রাণী ধীরে ধীরে বড় হবে, তারপর বিকশিত হবে, তারপর প্রজনন করে সংখ্যা বৃদ্ধি করবে, তারপর সে মরে যাবে, ওখান থেকে আবার পুনর্জন্ম হবে। এই জিনিসটা হচ্ছে লাইফ সাইকেল। এখন এই যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, আমার তো 4টা ম্যালেরিয়া মানবদেহে রোগ সৃষ্টি করে পড়ছিলাম, তাই না? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভ্যালি, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। তো এই 4টা পরজীবীর মধ্যে এর মধ্যে আমরা এখন আলোচনা করব প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স নিয়ে। এই প্লাজমোডিয়ামের জীবনচক্র সম্পূর্ণ করতে দুটি ভিন্ন পোষকের প্রয়োজন হয়, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে মশকি। মানুষের দেহে ম্যালেরিয়া পরজীবী তার কোন ধরনের জনন সম্পন্ন করে? মানুষের দেহে ম্যালেরিয়া পরজীবী তার অযৌন জনন সম্পন্ন করে। যেহেতু মানুষের দেহে ম্যালেরিয়া পরজীবী অযৌন জনন সম্পন্ন করে, সেহেতু মানুষকে বলা হয় গৌণ পোষক। আর মশকির দেহে যেহেতু ম্যালেরিয়া পরজীবী তার যৌন জনন সম্পন্ন করে, এ কারণে মশকিকে কি বলা হয়? মুখ্য পোষক। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো মশকি। অ্যানোফিলিস গণভুক্ত কয়েকটি প্রজাতির মশকি দেহে পরজীবী যৌন জনন বা গ্যামিটোগনি সৃষ্টি হয়। গ্যামিটোগনি মানে বুঝো তো, গ্যামিট সৃষ্টি হয়, পুংগ্যামিট, স্ত্রী গ্যামিট, এগুলা। এর জন্য নির্দিষ্ট পোষক প্রয়োজন। আচ্ছা, তারপরে দেখো দুটি পোষক এরকম কিছু কথা বলা আছে। কেবলমাত্র স্ত্রী অ্যানোফিলিস, দেখো কেবলমাত্র স্ত্রী অ্যানোফিলিস গণভুক্ত মশকি তোমাকে কেমন কামড় দেয়? কারণ স্ত্রী অ্যানোফিলিস ছড়ায় কেন? কারণ স্ত্রী মশকির যে ডিম্বাণু পরিস্ফুটনের জন্য উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর রক্ত প্রয়োজন, তাই কেবলমাত্র মশকি তোমাকে কামড় দেয়। তার মানে ডিম্বাণু পরিস্ফুটন করা এই কাজটা কি স্ত্রী মশার দায়িত্ব না পুরুষ মশার দায়িত্ব? ডিম তো নিশ্চয়ই স্ত্রী মশাই পারবে, অর্থাৎ মশকই পারবে। আর ওই ডিমের পরিস্ফুটনের জন্য এন্ডোথার্মিক যে প্রাণী আছে বা সমুষ্ণ শানিত বা উষ্ণ রক্ত বিশিষ্ট যে প্রাণী, তাদের রক্তটা মশকির দরকার হয়। এই কারণে মশকি তোমাকে কামড়াতে আসে। আর পুরুষ মশা তারা সাধারণত ফুলের মধু বা অন্যান্য উৎস থেকে খাদ্য সংগ্রহ করে, এ কারণে তাদের মানুষকে দংশন বা কামড়ানোর প্রয়োজন হয় না। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস দেখো যে অন্যান্য যে মশকিগুলা, অ্যানোফিলিস মশকি কেন তোমার ম্যালেরিয়াটাকে ভেক্টর হিসাবে কাজ করে, অন্যান্য মশকি কেন করে না? দেখো কিউলেক্স এবং অ্যাডিস মশকির পরিপাকতন্ত্রে এক বিশেষ ধরনের এনজাইম আছে যা ম্যালেরিয়া জীবাণুর যে গ্যামিটোসাইট এগুলাকে নষ্ট করে দেয়, কিন্তু দেহে বিস্তার ঘটাতে পারে না। আর অ্যানোফিলিসের দেহে এই এনজাইমগুলো না থাকার কারণে গ্যামিটোসাইটগুলা বিকশিত হয়। মানে ওই অন্যান্য মশকির যে পরিপাক গ্রন্থিতে একটা এনজাইম থাকে, এই এনজাইমটা ওই জিনিসগুলাকে কি করে দেয়? ওই গ্যামিটোসাইটগুলাকে নষ্ট করে দেয়। গ্যামিটোসাইট সংক্ষেপে বললে শুক্রাণু, ডিম্বাণু, এই জিনিসগুলাকে নষ্ট করে দেয়। তো মশকির দেহে যখন শুক্রাণু, ডিম্বাণু নষ্ট হয়ে যাবে, তখন কি তারা নিষেক করতে পারবে? আর নিষেক না করলে কি যৌন জনন হবে? তাহলে যৌন জননটা নষ্ট হয়ে যাবে। আর যৌন জনন বা অযৌন জনন যে কোনো একটা বন্ধ করে দিলেই তো ওর চক্র বন্ধ হয়ে যাবে, ওর চক্রটা বন্ধ হয়ে যাবে না? এই কারণে এডিস অ্যাজিপ্টি বা এডিস অ্যালবোপিক্টাস বা কিউলেক্স এই জাতীয় মশকিগুলা ম্যালেরিয়ার ভেক্টর হিসাবে কাজ করে না। তাহলে ওটা খুব ভালো। বলো, এই এডিস মশার কারণে তো তোমার ডেঙ্গু জ্বর হয়, ওরাও ভালো না, কিন্তু জাস্ট ম্যালেরিয়া তারা বাহক হিসাবে কাজ করে না, এই জন্য আমরা মন্দের ভালো হিসাবে তাদেরকে ধরে নিলাম। আচ্ছা, এইবার দেখো ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের ধাপসমূহ। আমি তোমাদের পূর্ববর্তী লেকচারে বলেছিলাম যে মশকির দেহে ঘটে কোন জনন? মশকির দেহে কোন ধরন ঘটে? বলো, মশকির দেহে ঘটে অযৌন জনন। মশকির দেহে কোন জনন ঘটে? মশকির দেহে ঘটে
সরি ভাই, মশকির দেহে ঘটে যৌন জনন, তাই না? তো মশকির দেহে যে যৌন জনন ঘটে, এই যৌন জননের একটা জিনিস আছে গ্যামিটোগনি, আরেকটা আছে স্পোরোগনি। তা গ্যামিটোগনি মানে কি? ক্রপের ভেতরে আমরা যে আর্থ্রোপোডা পর্বের যে প্রাণীগুলা, যে ঘাসফড়িং পড়ছিলাম, সেখানে মনে আছে ক্রপ, গিজার্ড এই জিনিসগুলো পড়তাম না? তো এই টাইপের কিছু জিনিস। তো এখানে ধরো গ্যামিট সৃষ্টি হবে, নিষেক হবে, জাইগোট হবে, ওকিনেট হবে। আর স্পোরোগনি মানে হচ্ছে ডিপ্লয়েড। স্পোরোগনি ডিপ্লয়েড একটা টার্ম, এইটা আমি তোমাকে মশকির যখন যৌন জনন পড়াবো এর পরের ভিডিওতে কনসেপ্টটা আমি পুরোপুরি ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করবো। জাস্ট এটা এখন শব্দগুলো একটু দেখো। ওসিস্ট, স্পোরোজয়েড। তাহলে এই যে মশকির দেহে যৌন জনন হলো, ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো। মশকির দেহে যে যৌন জনন হলো, এই যৌন জননে সর্বশেষ ধাপে কোন জিনিসটা উৎপন্ন হলো? স্পোরোজয়েড উৎপন্ন হলো। তাহলে মশকির দেহে যে একটা চক্র, মানে মশকি যে আমাকে কামড় দিল, তাহলে আমাকে কামড় দেওয়ার ফলে মশকি আমার দেহ থেকে কি কি নিবে? তাপমাত্রা নিবে, লৌহ নিবে, অ্যামিনো অ্যাসিড নিবে। এখন আমি যদি ম্যালেরিয়াতে আক্রান্ত হই, আমার রক্তে কিছু গ্যামিটোসাইটও থাকবে। আমার রক্তে কিছু কি থাকবে? গ্যামিটোসাইটও থাকবে। কিভাবে গ্যামিটোসাইট থাকবে এটা আমি একটু পরে বোঝাচ্ছি। তাহলে আমার রক্তে যে গ্যামিটোসাইট থাকবে, এই গ্যামিটোসাইটগুলোকে মশকি তার দেহে নিবে। তারপর এই গ্যামিটোসাইটগুলো নিয়ে সে গ্যামিট সৃষ্টি করবে, নিষেক করবে, নিষেকের পরে জাইগোট হবে, জাইগোটটা একটু সচল হয়ে ওকিনেট, কিটের মতো গঠন হবে, তারপর একটা পুরু প্রাচীর দিয়ে ওসিস্ট হবে, তারপর সেটা স্পোরোজয়েট হবে। তাহলে মশকির দেহে সর্বশেষ ধাপে কোনটা উৎপন্ন হচ্ছে? সর্বশেষ ধাপে উৎপন্ন হচ্ছে স্পোরোজয়েট। এইবার ওই মশকিটা এসে আমাকে কামড় দিল। তাহলে মশকির দেহ থেকে কোন জিনিসটা আমার দেহে প্রবেশ করবে? মশকির দেহ থেকে আমার দেহে প্রবেশ করবে এই স্পোরোজয়েট। তাহলে এখানে অবজেক্টিভ কেমন আসতে পারে? 1 নম্বর অবজেক্টিভ, যৌন জননের সর্বশেষ ধাপে কোনটি উৎপন্ন হয়? তাহলে যৌন জনন তো মশকির দেহেই ঘটে। তাহলে যৌন জননের সর্বশেষ ধাপে যদি স্পোরোজয়েট উৎপন্ন হয়, তাহলে মশকির ক্ষেত্রেও তাই, সর্বশেষ ধাপে তোমার স্পোরোজয়েট উৎপন্ন হবে। আর এই স্পোরোজয়েট যেহেতু যৌন জননের শেষ, তার মানে এটাই অযৌন জননের শুরু। যে আমি একটু আগে বললাম যে চক্রের যে ব্যাপার, চক্রের কি শুরু বা শেষ হয়? হয় না। ওই যে একটা উদাহরণ, ধরো ডিম আর মুরগি, ডিম আগে না মুরগি আগে? তো ডিম যদি না থাকে তাহলে মুরগি আসলো কেমনে? আর মুরগি যদি না থাকে তাহলে ডিম পারলো কে? তা আমি যখন ক্লাস 6-এ বা 7-এ পড়তাম, তখন আমার এক বন্ধু আমাকে, এই যে অনেক সময় দেখো না যে তোমার বন্ধুরা কোনো জায়গা থেকে কোনো কিছু শিখে আসে, শিখে আসার পর জিজ্ঞাসা করে, বল এটা উত্তর কি হবে? তা আমাকে আমার বন্ধু জিজ্ঞেস করতেছে, বল ডিম আগে না মুরগি আগে? আর আমিও তো অত কিছু বুঝি না, আমি কইছি মোরগ আগে। ব্যাপারটা বুঝছো? তার মানে সব ধরনের প্রশ্নের উত্তরই তোমার কাছে থাকা লাগবে। তো যাই হোক, এটা মজা করলাম। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু এটা একটা চক্র, এই চক্রের শুরু আর শেষ হয় না, তাহলে মশকির যৌন জননে সর্বশেষ ধাপে উৎপন্ন হচ্ছে স্পোরোজয়েট। তাহলে এই স্পোরোজয়েটই মানব দেহে আক্রমণের সূচনা ঘটায়, কারণ মানব দেহে এই স্পোরোজয়েটটাই প্রবেশ করে। এখন মানব দেহে যখন এটা প্রবেশ করবে, মানব দেহে তো আর যৌন জনন হবে না, মানব দেহে এটার কি জনন হবে? অযৌন জনন হবে। যেহেতু মানব দেহে এই মশকির যে আমার যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স যে পরজীবী বা প্রোটোজোয়া, এটার অযৌন জনন হয়, এই কারণে মানুষকে আমরা বলবো গৌণ পোষক আর মশকিকে বলবো মুখ্য পোষক। আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলছি যে এই যে অযৌন জননের 2টা ধাপ ছিল, একটা হচ্ছে যকৃৎ কোষকে আক্রমণ করবে, এটার নাম হচ্ছে হেপাটিক সাইজোগনি, আরেকটা হচ্ছে এরিথ্রোসাইটকে আক্রমণ করবে, তার নাম কি? এরিথ্রোসাইটিক সাইজোগনি। আচ্ছা, এই যে হেপাটিক সাইজোগনির হচ্ছে 2, একটা হচ্ছে প্রি, একটা হচ্ছে এক্সো। প্রি এরিথ্রোসাইটিক মানে এরিথ্রোসাইটকে আক্রমণ করার আগে যকৃতকে একবার করবে, আর এরিথ্রোসাইটকে আক্রমণ করার পরে একবার যকৃতকে করবে, তাহলে ওটার নাম কি? এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি আর এরিথ্রোসাইটিক সাইজোগনি। আচ্ছা, তো প্রি এরিথ্রোসাইটিক আর এক্সো এরিথ্রোসাইটিক, তার মানে বুঝতেই পারতেছো এরিথ্রোসাইটে যাওয়ার আগে আর এরিথ্রোসাইটে যাওয়ার পরে। তার মানে এটা আর যাই হোক এরিথ্রোসাইটে তো হয় নাই, যাওয়ার আগে হয়েছে অথবা পরে হয়েছে। তাহলে এটা কোথায় হয়েছে? এটা যকৃতে হয়েছে, এজন্য নাম হচ্ছে হেপাটিক। আর যেহেতু এটা আরবিসিতে বা লোহিত রক্তকণিকায় হয়, তার নাম হচ্ছে এরিথ্রোসাইটিক। সাইজোগনি বলা হয় কেন? কারণ এখানে সাইজন্ট দেখা যায়, তাই এর নাম সাইজোগনি। সাইজন্ট কাকে বলে? বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের যে দশা, বহু নিউক্লিয়াস বিশিষ্ট ফেজ বা দশাকে বলা হয় সাইজন্ট।
যদি এরিথ্রোসাইটে সাইজন থাকে এরিথ্রোসাইটিক সাইজোগনি, হেপাটিক কোষে সাইজন থাকলে হেপাটিক সাইজোগনি। এখন এই জিনিসের মধ্যে ভাইয়া এই যে স্পোরোজয়েড, ক্রিপ্টোজয়েড, সাইজন, ক্রিপ্টোমেরোজয়েড, সাইজন্ট, মেটাক্রিপ্টোমেরোজয়েড, মাইক্রো, ম্যাক্রো, তো এই জিনিসগুলা কি আমরা এইখানে পড়লে কনসেপ্ট ক্লিয়ার হবে? জীবনেও আমাদের এখানে পড়লে কনসেপ্ট ক্লিয়ার হবে না। তো এইগুলা পড়ার জন্য তোমার কি করতে হবে? একেবারে সাইজোগনিগুলা বিস্তারিত শুরু করতে হবে। তো আমি এই যে হেপাটিক সাইজোগনি এবং তোমার মানে হেপাটিক সাইজোগনির প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি এবং এরিথ্রোসাইটিক সাইজোগনি, এই তিনটা চক্র তোমাদেরকে পরের ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিব। তো সবাই সাথে থাকো। ধন্যবাদ।